আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপারের নতুন একটা ক্লাস নিয়ে চলে এলাম। তো তোমরা সকলে দ্রুত জয়েন হয়ে যাও, আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করব। এবং তোমরা জানাবা যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, মানে কথা শোনা যায় কিনা, মাইক কি ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। শুনতে পাচ্ছ কিনা? তোমরা একটু ফাস্ট জয়েন হয়ে যাও, আমরা ক্লাসটা শীঘ্রই শুরু করব। মেঘ শেখ, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা যারা সালাম দিতেছো, ওয়ালাইকুম সালাম। তোমরা দ্রুত জয়েন হয়ে যাও, তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদের একটু মেনশন দিয়ে দাও যাতে তারা জয়েন হইতে পারে। সালমা, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, যারা যারা সালাম দিতেছো আর কি। আচ্ছা, অনেকে সালাম দিছো, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমরা আর 1 মিনিট দেখি, এরপরে ক্লাসটা শুরু করব। আচ্ছা, অনেকেই জয়েন হয়ে গেছে, তো চলো আমরা ক্লাসটা শুরু করি। পরে আস্তে আস্তে যারা আসতে থাকুক, যারা আসবে। আচ্ছা, আমি গত ইংলিশ, আজকে তোমরা জানো যে ইংলিশ ফার্স্ট পেপারের কয় নাম্বার ক্লাস? আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস। তো ফার্স্ট ক্লাসে কি পড়াইছিলাম সেটা হচ্ছে মানে এডুকেশন এন্ড টেকনোলজি, মানে এআই। কি কি পড়াইছিলাম দেখো, আমি ফার্স্টে থেকে দেখাই তোমাদের। প্রথমে দেখাইছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি। তো তোমরা জানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে মানে যেটা আমাদের কাজকে সহজ করে দেয়, মানুষের চিন্তা ভাবনা সবকিছু কি করে একবারে সহজ করে দেয়, সেটাকে কি বলা হয়? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কয়েকটা বৈশিষ্ট্য আছে, যেমন কি হিউম্যান লাইক থিঙ্কিং, মানুষের মতো চিন্তা করতে পারে। ড্রিভেন বাই ডাটা, মানে তারা অনেক ডাটা বিশ্লেষণ করে তোমার যে কোনো ধরনের সলিউশন দেয়। তারপর হচ্ছে প্যাটার্ন রিকগনিশন, মানে তোমার একটা ওয়ার্ডের ভিতরে, একটা সেন্টেন্সের ভিতরে যে কোনো ধরনের প্যাটার্ন যা আছে, সব ধরনের প্যাটার্ন যে কোনো কিছু আর কি, তারা খুব সহজেই এআই কি রিকগনাইজ করতে পারে। তারপরে কন্টিনিউয়াস লার্নিং, মানে তোমরা এটা একটা চলমান প্রক্রিয়া, তুমি যখন ইচ্ছা তখন শিখতে পারবা, মানে একটা চলমান প্রক্রিয়া, যে না একটুখানি শিখছো শেষ, এরপর আর শেখার প্রয়োজন নাই এরকম কিছু না, এটা একটা চলমান প্রক্রিয়া, শিখতেই থাকো আস্তে আস্তে। এআই অনেক স্মার্ট প্রেডিকশন করতে পারে। তারপরে এক্সাম্পল গুলো কি কি? চ্যাট জিপিটি, জেমিনি, ডিপসেক, গ্রক এআই, আরো নানান ধরনের। এরপরে আমরা দেখছিলাম যে এই প্যাসেজে কি কি আছে। ওকে, প্রথমে ছিল হচ্ছে অ্যাডভান্টেজেস, যেমন হচ্ছে পার্সোনালাইজ লার্নিং, মানে এআই তোমাদের কি শেখায় যে তুমি যেভাবে ইচ্ছা, একটা প্রত্যেকটা মানুষ, ধরো একজন ব্যক্তি সোহাগ, একজন রহিম, তারা দুইজন বিভিন্ন, মানে তাদের দুইজনের পার্সপেক্টিভ আলাদা, তারা যে কোনো ভাবে শিখতে পারে। মানে আমাদের এডুকেশন সিস্টেম কি, যে সকলের জন্য একই শিক্ষা, যেমন ধরো তোমরা এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য এক সিলেবাস, কিন্তু এআই এরকম না। এআই তে তুমি যে কোনো ধরনের, মানে তুমি নিজে নিজে আর কি সবকিছু শিখতে পারবা, যেভাবে মন চায় সেইভাবে। তারপরে আরো মানে এআই তোমাদের ইনস্ট্যান্ট ফিডব্যাক দেয় খুব তাড়াতাড়ি আর কি,
একটা জিনিসের সলিউশন দেয়, ফিডব্যাক দেয়, তোমার কাজগুলো কি অটোমেট করে দেয়। তারপরে হচ্ছে টিচার স্টুডেন্টদের কি হয়, একটা কানেক্টিভিটি বাড়ে। তারপরে আমরা কি দেখছিলাম, ডাউন সাইড আর চ্যালেঞ্জেস, মানে একটা ক্লাসরুমের মধ্যে এআই এর কত ধরনের তোমার চ্যালেঞ্জেস, যে মনে করো চ্যালেঞ্জেস বা কত ধরনের সমস্যার শিকার হয়। যেমন কি জব ইনসিকিউরিটি, টিচাররা জব ইনসিকিউরিটিতে ভোগে। তারা আর কি ভাবে যে তাদের ক্লাস চলে, মানে তাদের হয়তো হয়তো চাকরি চলে যাবে ইত্যাদি। বুঝতে পারছো? তারপরে দেখো আরো নানান কিছু দেখছিলাম আমরা, যেমন হচ্ছে হাই ইমপ্লিমেন্টেশন কস্ট। এআই এর কিন্তু তোমার ইমপ্লিমেন্টেশন কস্ট অনেক বেশি, যেমন ইন্টারনেট কানেকশন নিতে হয়, তারপরে কি কম্পিউটার সেট আপ, অনেক কিছুর বিষয় আছে। এর কারণে এটা একটা কি তোমার একটা নেগেটিভ সাইড বা ডাউন সাইড। ওকে। তারপরে দেখো আমরা কি দেখছিলাম, তারপরে দেখছিলাম তোমার হিউম্যান ইন্টারাকশন বা মানুষের মানুষের যে কি হয়, আবেগ অনুভূতি গুলো হারিয়ে যায়, তারা একে অপরের সাথে আর কি ইমোশনালি কানেক্টেড হইতে পারে না। তারপরে কি, তারপরে ছিল হচ্ছে প্রাইভেসি এন্ড সিকিউরিটি কনসার্নস। এআই যেমন তোমার অনেক ধরনের কি, এআই তোমার অনেক ধরনের তোমার ডাটা আর কি ইনপুট করা থাকে। তো এগুলা একটা সিকিউরিটি কনসার্নের বিষয় হয়ে দাঁড়ায়। ওকে। আচ্ছা, মানে আমি মাইকটা চেঞ্জ করছি তো এখন দেখো হয়তো শোনা যাবে ভালো মতো। আচ্ছা দেখো তোমার এআই এর মনে করো ধরো বিভিন্ন ধরনের ডাউন সাইড মানে চ্যালেঞ্জেস দেখছিলাম আমরা কি, জব ইনসিকিউরিটি, মানুষের চাকরি চলে যাওয়ার ভয়ে সৃষ্টি হয়। তারপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন কস্ট, যেমন কম্পিউটার সেট আপ, ইন্টারনেট কানেকশন, এগুলো হচ্ছে নিলে কি তোমার একটা কস্ট প্রচুর পরিমাণে বাইরে যায়। তারপর এআই এর ফলে কি হিউম্যান ইন্টারাকশন কমে যায়, মানে মানুষের মানুষের ইমোশনালি আর কানেক্ট হইতে পারে না। ওকে, মানে আগের মতো আর মানুষ ইমোশনালি কানেক্টেড হইতে পারে না। আচ্ছা এখন তো সাউন্ড শোনা যাইতেছে, এখনো বলতেছো, মানে এখন তো ক্লিয়ার হওয়ার কথা, মাইক চেঞ্জ করা হয়েছে। আচ্ছা এরপরে দেখছিলাম আমরা কি তোমার তোমার এই যে এআই এর যে বিভিন্ন ধরনের সমস্যা, এই সমস্যাগুলা সমাধান করার ক্ষেত্রে এডটেক প্ল্যাটফর্ম গুলা, মানে ধরো 10 মিনিট স্কুল বা যত ধরনের অনলাইন প্ল্যাটফর্ম আছে, বুঝতে পারছো, যারা অনলাইন প্ল্যাটফর্ম আছে তারা কি কি রোল প্লে করতে পারে। আমরা দেখছিলাম কি যে তোমার এই কস্টটা কমানোর জন্য তারা হচ্ছে অনেক প্ল্যাটফর্ম গুলা কি করতে পারে, মানে এই গ্রামগঞ্জে আর কি শিক্ষার প্রচলন করতে পারে। যেমন কি 10 মিনিট স্কুল করছিল না, যে গ্রামে গ্রামে আর কি প্রত্যেক স্টুডেন্টদের মানে একটা কানেক্টিভিটি বাড়াইছিল, যাতে কি যে তোমার স্টুডেন্টরা আর কি কম খরচের মধ্যে একটা শিক্ষা পাইতো। তো এইভাবে টেক প্ল্যাটফর্ম গুলো এআই এর খরচটা কমায় আনতে পারে। তারপর হচ্ছে টিচারদের প্রশিক্ষণ দিতে পারে কিভাবে এআইটা ভালো মতো ইউজ করা যায়, যাতে যাতে সেটার আর কি কোনো সমস্যা না হয়। তারপরে দেখো প্রোটেক্ট ডাটা, তোমরা জানো যে এআই এর মধ্যে একটা প্রাইভেসি কনসার্ন থাকে। তো এটা প্রোটেক্ট করার জন্য তোমার ইয়া টেক প্ল্যাটফর্ম গুলো কি করতে পারে, ধরো ইয়া করতে পারে, বিভিন্ন ধরনের অ্যাপ তৈরি করতে পারে যাতে সিকিউরিটি বাড়ানো যায়। ওকে, তারপরে দেখো টেকনোলজি আরো টেকনোলজিক্যালি আরো আপগ্রেড করতে পারে। তারপরে তোমার এআই কিন্তু অনেক ধরনের মাঝে মাঝে দেখবা অনেক দেশে ব্যান করে দেয়, কারণ কি তোমার এআই হচ্ছে ওই দেশের লজ, মানে যত ধরনের রুলস এন্ড রেগুলেশন আছে সেগুলো আর কি মেনে চলে না। তো এই ক্ষেত্রেও তোমার এআই এই যে টেক প্ল্যাটফর্ম গুলো অনেক ভূমিকা রাখতে পারে, যাতে তারা মানে আর কি এআই এর দিকে, মানে তোমার এইচআর জিপিটি, জেমিনি ইত্যাদির দিকে আর কি ফোকাস রাখতে পারে, যাতে তারা দেশের, যে দেশে আর কি মনে করো কাজ করতেছে ওই দেশের
কি করতে পারে, ওই দেশের যাতে রুলস এন্ড রেগুলেশন গুলো মেনে চলতে পারে। এগুলাই আমরা দেখছিলাম, মনে করো আমি আর কি শর্ট করে বললাম কি কি দেখছিলাম। আজকে আমরা দেখবো হচ্ছে আজকে আমরা দেখবো যে তোমার এই প্যাসেজ থেকে কি কি ধরনের সিনোনিম অ্যান্টোনিম আসে। সিনোনিম অ্যান্টোনিম মানে মুখস্থ রাখা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ সিনোনিম অ্যান্টোনিম পারলে তুমি এইচএসসি যে কোনো ধরো ইংলিশের যে কোনো সমস্যার সমাধান করতে পারো। পাশাপাশি তোমার ধরো অ্যাডমিশন টেস্টে বা জব সেক্টরে পরবর্তীতে সিনোনিম অ্যান্টোনিম জানলে তুমি প্রত্যেকটার অ্যান্সার করা ইংলিশে আর কি অনেক ভালো মার্কস পাওয়া যায়। যেমন দেখো এই অধ্যায়ের কি সিনোনিম কি, এই যে ধরো একটা ওয়ার্ড আছে যেমন অটোমেট, মানে কি স্বয়ংক্রিয় করা। অটোমেট মানে কি স্বয়ংক্রিয় করা, এটার সিনোনিম কি মেকানাইজ, কম্পিউটারাইজ। তারপর হচ্ছে রান অটোমেটিক্যালি, মানে তোমার আর কি যেটা অটোমেটিক্যালি কাজ করে। তো এটার হচ্ছে সিনোনিম গুলা গেল। এরপর অ্যান্টোনিম কি ম্যানুয়াল। ম্যানুয়াল মানে যেটা আর কি নিজে নিজে কাজ, মানে একা একা কাজ করে, সেটা অটোমেটিক কাজ করে না, তোমার কি করে যে মানে অন্য একজনের ওটাকে চালানো লাগে, নিজে নিজে কাজ করতে পারে না। তারপরে কি রিপিটেটিভ, মানে কি তোমার হচ্ছে মানে যেটা পুনরাবৃত্তি, একই কাজের বারবার যেটা হয়। ওকে, তারপরে কি দেখো লিমিটেশনস মানে সীমাবদ্ধতা, এটার সিনোনিম হচ্ছে রেস্ট্রিকশনস, কনস্ট্রেন্ট, শর্টকামিংস। অ্যান্টোনিম হচ্ছে ফ্রিডম, অ্যাডভান্টেজ এন্ড পারফেকশন। তারপরে কি থ্রেট, তারপরে দেখো রেডান্ডেন্ট। এই যে এই ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলা, মানে একটু কঠিন কঠিন ওয়ার্ড গুলা কি করবা তোমরা আর কি লিখে রাখবা, তাহলে খুবই ভালো হবে। বুঝতে পারছো? এরকম আরো কিছু দেখো, ইমপ্লিমেন্ট মানে বাস্তবায়ন করা, সেন্সিটিভ মানে কি সংবেদনশীল, আগমেন্ট মানে বৃদ্ধি করা। এই যে আগমেন্ট, এই অর্থটা হয়তো তোমরা প্রথম শুনে থাকবে, এই প্যাসেজে কিন্তু আছে। ওকে, প্যাসেজ থেকে ধরো তোমার এমসিকিউ তে কি কি আসবে, সিনোনিম আসবে, অ্যান্টোনিম আসবে। তারপর দেখো অরিজিনালিটি মানে কি মৌলিকতা, ইথিক্যাল মানে কি নৈতিক। এগুলা গেল সিনোনিম অ্যান্টোনিম। আরো কিছু আছে দেখো, দেখায় ট্রান্সপারেন্ট মানে কি স্বচ্ছ, স্পষ্ট। সিনোনিম কি ক্লিয়ার, ওপেন, অনেস্ট। আর অ্যান্টোনিম কি অপেক। অপেক মানে কি, অপেক মানে অস্পষ্ট, এটা অনেক জায়গায় পাবা দেখবো, অস্পষ্ট। অপেক মানে অস্পষ্ট, এটা অনেক জায়গায় পাবা তোমরা। তারপরে কনস্ট্রাকটিভ মানে হচ্ছে গঠনমূলক, ক্রুশিয়াল মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এঙ্গেজমেন্ট মানে মনোযোগ বা সম্পৃক্ততা বাড়ানো। এগুলা গেল কি তোমার হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, যেগুলো আর কি মনে রাখা একবারে খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখতে হবে, না হলে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম পারবাই না। এমসিকিউ তে সিনোনিম অ্যান্টোনিম অবশ্যই আসবে। আচ্ছা আচ্ছা, কাশফিয়া সিনোনিম অ্যান্টোনিম হচ্ছে, সিনোনিম মানে হচ্ছে তোমার একবারে সমার্থক শব্দ, মানে ওই শব্দের সমার্থক শব্দ। যেমন কি ট্রান্সপারেন্ট মানে কি স্বচ্ছ বা স্পষ্ট, আর সিনোনিম মানে সমার্থক। তাহলে এই ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ স্পষ্টের সিনোনিম কি হবে ক্লিয়ার। ক্লিয়ার মানে কিন্তু স্পষ্ট। এই ট্রান্সপারেন্ট মানে যেমন স্পষ্ট, ক্লিয়ার মানে ওপেন মানে আর অনেস্ট মানে এগুলো একবারে স্পষ্ট। এটার অর্থ কি সমার্থক, সিনোনিম অর্থ সমার্থক। তারপরে অ্যান্টোনিম মানে হচ্ছে একবার বিপরীত। অ্যান্টোনিম মানে কি বিপরীত, যেমন ট্রান্সপারেন্টের শব্দ অর্থ কি স্পষ্ট, অ্যান্টোনিম অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ কি হবে অস্পষ্ট। এই যে অপেক্ষের অর্থ কি অস্পষ্ট, যেটা বলছিলাম আমি। বুঝতে পারছো? সিনোনিম অ্যান্টোনিম মানে সমার্থক শব্দ, অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। ওকে, আচ্ছা আমি এখন প্যাসেজ গুলো যে পড়াইছিলাম, এখন তোমাদের দায়িত্ব হচ্ছে এমসিকিউ এর অ্যান্সার দেওয়া। কালকের পড়ানো প্যাসেজের এমসিকিউ এর অ্যান্সার দিবা। আচ্ছা দেখো, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফোকাস অফ দ্য প্যাসেজ রিগার্ডিং এআই ইন এডুকেশন। মানে এই প্যাসেজটার এআই ইন এডুকেশনে এই প্যাসেজটার প্রাইমারি ফোকাস কি ছিল? প্যাসেজটার প্রাইমারি ফোকাস কি ছিল? রিপ্লেসিং হিউম্যান ইনস্ট্রাক্টরস এন্টায়ারলি, মানে একবার কি মানুষের মানে যারা শিক্ষক আছে তারা একবারে রিপ্লেস করে ফেলবে, মানে ধরো একবারে শিক্ষকদের বদলে কাজ করবে। তারপরে লোয়ারিং দ্য অপারেশনাল কস্ট অফ স্কুলস, মানে স্কুলের যে অপারেশনাল কস্ট মানে রান করার যে কস্ট সেটা কি কমায় দিবে। সি নাম্বারে কি অ্যানালাইজিং দ্য ডুয়াল নেচার অফ এআই অ্যাজ এ ক্লাসরুম টুল। ডি নাম্বারে প্রমোটিং অনলাইন অনলি ডিগ্রি প্রোগ্রামস। কোনটা হবে বলো তো দেখি? একজন বলছো সি। নাজনীন, আচ্ছা কে আগে বলছো দেখি? সি বলছো, হ্যাঁ এটা হবে, সি হবে। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে সি। অ্যানালাইজিং দ্য ডুয়াল নেচার অফ এআই ইন ক্লাসরুম, মানে ডুয়াল নেচার, অ্যানালাইজিং দ্য ডুয়াল নেচার। ডুয়াল নেচার মানে কি?
মানে যেটার আর কি তোমার ভালো দিকও আছে খারাপ দিকও আছে। তো এটাই কিন্তু আমরা এই প্যাসেজে পুরো প্যাসেজটাই দেখছি যে এআই এর ক্লাসরুমের মধ্যে কি কি ভালো দিক আছে খারাপ দিক আছে সেটা দেখছি আমরা। সেকেন্ডটা কি বলছি, রিপিটেটিভ ইন দ্য কনটেক্সট অফ গ্রেডিং টাস্ক মোস্ট ক্লোজলি মিনস, মানে রিপিটেটিভ এর একবারে ক্লোজ মিনিং কোনটা, রিপিটেটিভ এর ক্লোজ মিনিং কোনটা হবে দেখো, ইনোভেটিভ এন্ড এক্সাইটিং, কমপ্লেক্স এন্ড চ্যালেঞ্জিং, তারপর হচ্ছে মনোটোনিয়াস এন্ড রিকারিং, ক্রিয়েটিভ এন্ড অরিজিনাল। কোনটা হবে বলো তো দেখি, 2 এর অ্যান্সার কোনটা হবে? আচ্ছা অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে লিখবা হচ্ছে 1C 1 2C এরকম লিখবা। সাউন্ড নাই কেন? সাউন্ড তো শোনা যাইতেছে ভাইয়া। সাউন্ড শোনা যাইতেছে দেখো, সাউন্ড শোনা যাইতেছে দেখো। আচ্ছা ডি বলছো, ডি হবে না, মানে হচ্ছে এটা হবে কি মনোটোনিয়াস এবং রিকারিং। মানে মনোটোনিয়াস মানে কি, যেটা রিকারিং মানে যেটা বারবার ঘটে, রিপিটেটিভ মানে কি বারবার পুনরাবৃত্তি না, এটারই তোমার ইয়া কি মোস্ট ক্লোজ মিনিং কি রিকারিং বা মনোটোনিয়াস, যেটার ইয়া হচ্ছে কি যে কাছাকাছি। এই যে অনেকে বলছো 2C, হ্যাঁ এটা ঠিক আছে। 2 এর বি হবে না, বি মানে কি কমপ্লেক্স মানে জটিল, রিপিটেটিভ মানে কি পুনরাবৃত্তি। এই যে সিনোনিম অ্যান্টোনিম দেখাইলাম তখন ছিল এটা যে পুনরাবৃত্তি হবে। ওকে তারপরে দেখো যাই, তারপরে 3 নম্বরে কি বলছে দেখো, অ্যাকর্ডিং টু দ্য টেক্সট হাউ ক্যান এআই ফ্রি আপ টিচার্স ভ্যালুয়েবল টাইম। মানে এই টেক্সট অনুসারে এই প্যাসেজ অনুসারে এই এআই কিভাবে টিচারদের কি ভ্যালুয়েবল টাইমটা আর কি বাঁচাবে, তাদের সময় বাঁচাবে কিভাবে, বাই ডেলিভারিং লেকচার্স ইন দ্য ক্লাসরুম, বাই অটোমেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড গ্রেডিং টাস্ক, বাই রিজলভিং ইমোশনাল ইস্যুস অফ স্টুডেন্টস, বাই ম্যানেজিং স্কুল বাজেট অ্যালোকেশন। কোনটা হবে বলো তো দেখি, 3 এর কোনটা হবে? মানে এআই কিভাবে টিচারদের সময় বাঁচাতে পারে, এআই কিভাবে টিচারদের সময় বাঁচাতে পারে কোনটা হবে বলো তো দেখি, 3 এর কোনটা হবে ফার্স্ট বলো দেখি, যে আগে বলতে পারবা। আচ্ছা এই যে আরতি সুলতানা আগে বলতে পারছো, এটা কি বলছো তুমি যে বাই ডেলিভারিং লেকচার্স ইন দ্য ক্লাসরুম। আচ্ছা 3 এর বলছো, 3B বলছো, 2B বলছো আব্দুল মুকিত রাফি, 2B শেষ, এখন 3 চলতেছে, সোমায়া তাবাসসুম এ। আচ্ছা দেখি এটা, এটা বি হবে, বাই অটোমেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড গ্রেডিং টাস্ক। আমি পড়াইছিলাম না যে এআই কিভাবে কাজ করে, তোমার ধরো যারা টিচার আছে তাদের কিন্তু বারবার খাতা দেখতে হয়, তোমার একই খাতা বারবার দেখতে হয়, ওটা গ্রেডিং করতে হয়, কিন্তু এআই এর মাধ্যমে তোমার ওই এআই ওই খাতাগুলো দেখে দিবে, প্লাস কত গ্রেড পাইছো এই খাতায় ওইটাও কিন্তু কাজটা করে দিবে। এর ফলে টিচারদের সময় আর কি বেঁচে যাবে। তাহলে কিভাবে সাহায্য করে, গ্রেডিং টাস্কগুলা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলা খুব সহজ করে দেয়। ওকে তারপর 4 নাম্বার কি, হুইচ টুল মেনশনেড ইন দ্য প্যাসেজ স্পেসিফিক্যালি ট্র্যাকস স্টুডেন্ট অ্যাটেনশন এন্ড এঙ্গেজমেন্ট। মানে কোনটা, কোন টুলটা আর কি স্টুডেন্টদের আর কি অ্যাটেনশন এবং এঙ্গেজমেন্ট আর কি দেখার ক্ষেত্রে মানে ইয়া তোমার এভালুয়েট করে আর কি, কোন টুলটা আর কি মানে দেখে যে স্টুডেন্টরা আর কি প্রপারলি অ্যাটেন্টিভ নাকি না আর এঙ্গেজমেন্ট কিনা আর কি ক্লাসের প্রতি, কোন টুলটা দেখে? গ্রেড স্কোপ, আহুরা, নিউটন, কুয়েরিয়াম, এগুলো কিন্তু এআই টুল, এগুলো প্যাসেজে পড়াইছিলাম, যারা একটু মনোযোগী ছিল তারা হয়তো দেখছো। 4E তো অপশনেই নাই। আচ্ছা 4E নাই, এখন তোমার যেগুলো আছে ওগুলার মধ্যে থেকে বললে ভালো হয়। 4B বলছো, আচ্ছা দেখি, হ্যাঁ এটা ঠিক আছে। আহুরা, যারা যারা বলছো তাদেরটা ঠিক আছে। ওকে 4 নাম্বারটা কি হবে, আহুরা, যেটা আর কি স্টুডেন্টরা প্রপারলি ক্লাসের মধ্যে অ্যাটেন্টিভ কিনা বা এঙ্গেজড কিনা সেটা আর কি দেখে। তারপরে দেখো 5 নাম্বার কি, হোয়াট ডাজ দ্য টুল কুয়েরিয়াম অফার্স টু দ্য স্টুডেন্ট। মানে এই কুয়েরিয়াম যে ইয়াটা আছে, মানে এআই টুলটা আছে, এটা স্টুডেন্টদের কি দেয়? কনস্ট্রাকটিভ ফিডব্যাক, ইউনিক টু এসে রাইটিং, মানে এসে রাইটিং এ তারা আর কি কেমন লিখছে সেটার প্রতি আর ভালো ফিডব্যাক পায়। ইন্ডিভিজুয়ালাইজড পাথস ফর ইংলিশ লিটারেচার, স্টেপ বাই স্টেপ টিউটরিং অর অন ম্যাথামেটিক্যাল প্রবলেমস, গ্রেডিং অ্যালগরিদমস ফর সায়েন্স কুইজেস। কোনটা হবে বলো তো, 5 এর কোনটা হবে? কুয়েরিয়াম কি অফার করে স্টুডেন্টদের?
দেখি বলো তো, মানে অ্যান্সার দিবা হচ্ছে ধরো 5-এর কোনটা হবে, 5-এর ধরো বি হইলো, এই যে এইভাবে অ্যান্সার দিবা। এখন যদি সি লেখো আমি তো বুঝবো, আগে বুঝতেছি না যে তোমরা আগেরটা বলতেছো নাকি পরেরটা বলতেছো। আচ্ছা এই যে 5-এর সি বলছো, দেখি বলো তো অ্যান্সার। 5-এর ডি সি, আচ্ছা সি হইছে। সি যারা বলছো তাদেরটা হয়েছে কি, স্টেপ বাই স্টেপ টিউটরিং অন ম্যাথমেটিক্যাল প্রবলেমস, মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে কে, কুয়েরিয়াম। কুয়েরিয়াম এআই হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে। আচ্ছা এই যে বোঝা গেছে তোমরা আর কি ক্লাসে অ্যাটেন্টিভ ছিলা, খুবই ধন্যবাদ। ক্লাসটা ভালো মতো না করলে হয়তো পারতা না। দেখো, ওয়াই মাইট সাম এডুকেটরস ভিউ এআই এজ এ থ্রেট, মানে অনেক এডুকেটর, অনেক শিক্ষক কি তোমার এআই কে একটা থ্রেট, একটা হুমকি স্বরূপ দেখে। থ্রেট মানে কি, থ্রেট মানে হচ্ছে হুমকি, হুমকি স্বরূপ দেখে অনেক টিচার। কেন দেখে? দে ফেয়ার ইট উইল কালেক্ট দেয়ার পার্সোনাল ডাটা, দে ওয়ারি দ্যাট ইট উইল মেক দেয়ার রোলস রিডান্ডেন্ট, দে বিলিভ ইট ডিক্রিজেস স্টুডেন্ট গ্রেডস, দে ফিল ইট ইনক্রিজেস দেয়ার ওভারঅল ওয়ার্কলোড। কোনটা হবে ছয়ের? এই যে নাজনীন নুরা, ছয়ের বি বলছো, আরেকজন বলছো ছয়ের এ, শাখাওয়াত ছয়ের সি বলছো। ছয়ের বি বলছো, দাঁড়াও দেখি এটা কি হয়। হ্যাঁ ছয়ের বি হয়েছে, ছয়ের বি হবে। কারণ কি, মানে অনেক টিচাররা মনে করে কি তাদের, আচ্ছা এই রেডান্ডেন্ট মানে একটা অপ্রয়োজনীয় জিনিস আর কি। ধরো তোমার টিচাররা মনে করে কি যে তাদের যে ক্লাসের যে একটা রোল ছিল, এআই আইসা, মানে এআই আসার ফলে সেই রোলটা আর কি অপ্রয়োজনীয় হয়ে যাবে, মানে তাদের আর কোনো প্রয়োজন হবে না টিচারদের। অনেক টিচাররা এরকম মনে করে যে স্টুডেন্টরা তো এখন এআই দিয়ে সব কাজ করে, তাই তাদের হয়তো মানে টিচারদের আর লাগবে না স্টুডেন্টদের। তো টিচাররা অনেকে এটাকে থ্রেট মনে করে। ওকে, তারপর 7 নাম্বার দেখো, হোয়াট ইজ আইডেন্টিফাইড অ্যাজ এ সিগনিফিকেন্ট ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ ফর ইমপ্লিমেন্টেশন, মানে তোমার ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জটা কি, যে তুমি যেটা বাস্তবায়ন করবা এআই এর ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জটা কি? দ্য হাই কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড অ্যাপ্লাইং এআই টুলস, দ্য কস্ট অফ হায়ারিং টেকনিক্যাল টিচার্স, দ্য ফিস চার্জড বাই স্টুডেন্ট ডেটা পারফর্মস, তারপর হচ্ছে দ্য মেইনটেনেন্স কস্ট অফ ট্রেডিশনাল ক্লাসরুমস। কোনটা হবে সাতের? সাতের এ, নাজনীন নোরা। এটা ইজি ইজি ছিল এটা, বুঝছো? এটা একবার ইজি ছিল যে হাই কস্ট অফ ডেভেলপিং এন্ড অ্যাপ্লাইং কস্ট, মানে এআই এর কিন্তু বাস্তবায়নের কস্টটা অনেক বেশি, কারণ তোমার কম্পিউটার সেট আপ করতে হবে প্লাস ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো একটা পুরো স্কুলে, একটা কলেজে ইন্টারনেট কানেকশন নেওয়া আর কি অনেক কস্টলি, বুঝছো? এই যে সুমাইয়া তাবাসসুম বলছো সাথে ডি, এটা ডি হবে না, এটা এ হবে। তারপরে দেখো 8 নাম্বারটা কি, মেজর হিউম্যানিস্টিক লিমিটেশন অফ এআই পাওয়ার্ড এডুকেশনাল টুল ইজ দ্য ল্যাক অফ, মানে একটা মানবিক দিক থেকে, মানে একটা মানসিক দিক থেকে এআই এর ইয়া কি আর কি, এআই এর ল্যাকিংস, মানে এআই এর সীমাবদ্ধতা কি? ইনস্ট্যান্ট ফিডব্যাক মেকানিজমস, কাস্টমাইজ ডাটা স্ট্রাকচার্স, ইমোশনাল সাপোর্ট অ্যান্ড হিউম্যান ইন্টারাকশন, টেকনিক্যাল ক্যাপাবিলিটিস অ্যান্ড ইন্টারনেট অ্যাক্সেস। মানে এই কোশ্চেনটার মানে হচ্ছে তোমার একটা মানসিক দিক থেকে তোমার এআই এর সবচেয়ে বড় সীমাবদ্ধতা কি? এই যে নাজনীন নুরা বলছো কি যে সি, জিহাদ সাইমা তোমার সি বলছো, 8-এর সি, বিশ্বাস 8-এর এ। 8-এর এটা হবে না, 8-এর সি হবে। কারণ কি, তোমার আমি বলছিলাম না যে এআই কখনো একটা মানুষকে ইমোশনালি সাপোর্ট করতে পারে না, সাপোর্ট করতে পারে না, মানে মানুষের সাথে ইয়া হয় না আর কি, হিউম্যান মানে ইন্টারাকশন হয় না। এআই একটা কি, তোমার একটা টুল, তুমি যা দিবা তাই অ্যান্সার দিবে। এখন অনেকে করে কি যে এআই এর সাথে সবকিছু শেয়ার করে, কিন্তু এটাতে তারা কি কোনো বেনিফিট পায়? পায় না। কারণ কি, এআই কখনো তোমাদের মোটিভেট করতে পারে না, বা তোমাদের জীবনে কি করা উচিত বিভিন্ন গাইডলাইন দিতে পারে না। এই যে মানুষের মানুষের যে হিউম্যান ইন্টারাকশন, এটা কিন্তু হয় না। বুঝতে পারছো? এআই এর সি হবে, এ হবে না, মানে 8-এর সি হবে। যে সোহেল বলছো 8-এর এ, 8-এর এ হবে না। ওকে, তারপরে 9 নাম্বার দেখো, দ্য প্যাসেজ সাজেস্ট দ্যাট ওভার রিলায়েন্স অন এআই টুলস মাইট, ওভার রিলায়েন্স মানে কি, তোমার এখানে বলছে যে প্যাসেজে বলা হয়েছে যে এআই এর উপর অতিরিক্ত নির্ভরশীলতা কি হতে পারে, অতিরিক্ত নির্ভরশীলতার ফলে কি হতে পারে? Improve school ranking instantly, affect student in a negative way,
decrease the cost of education significantly, eliminate the need for textbooks completely. কোনটা হবে বলো তো? নয়ের কোনটা হবে? মানে এআই এর উপর অতিরিক্ত নির্ভরশীলতার ফলে কি সমস্যাটা হয়, মানে কি হবে? জিহাদ বলছো নয়ের বি, নয়ের বি, নয়ের বি। আচ্ছা, নয়ের বি অ্যান্সার দিছো যেহেতু, দেখি হ্যাঁ নয়ের বি হবে, মানে স্টুডেন্টদের নেগেটিভলি আর কি এফেক্ট ফেলে। আচ্ছা এখন 10 নম্বরে যাই, দেখো the why is data privacy a concern when using AI in classroom, মানে ডাটা প্রাইভেসি, ডাটা নিরাপত্তা, তথ্যের নিরাপত্তা ব্যবস্থা কেন একটা বড় উদ্বেগের বিষয়? এআই যখন মানে ক্লাসরুমে আমরা ব্যবহার করি তখন ডাটার নিরাপত্তার বিষয়টি কেন উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়? AI tools might not grade accurately, sensitive personal data may be collected and stored, students can access teachers' personal devices, it limits the creativity of edtech companies. কোনটা হবে? 10-এর কোনটা হবে বলো? নাজনীন নূরা 10-এর বি। আচ্ছা যে এখন থেকে আগে অ্যান্সার দিবা তারটাই করবো খালি, আর বাকিদেরটা আর কি তাড়াতাড়ি দিলে ভালো হয়, বুঝছো? 10-এর বি বলছো, হ্যাঁ সেন্সিটিভ পার্সোনাল ডাটা মে বি কালেক্টেড এন্ড স্টোর, মানে এআই এর ভিতরে অনেক সেন্সিটিভ পার্সোনাল ডাটা থাকে, সেগুলো আর কি কালেক্ট করা থাকে। এখন সেগুলোর কিন্তু একটা প্রাইভেসি কনসার্ন হয়ে দাঁড়ায়, যে ধরো এগুলো লিক হয়ে গেল তখন কি হবে? ওকে, এটা বি হবে, 10-এর ডি হবে না, সিও হবে না, বি হবে। নেক্সটে যাব আমরা, নেক্সটে যাব কত নম্বরে? 11 নম্বরে। দেখো সিনোনিম অফ রেভলিউশনাইজ as used in the passage, আচ্ছা রেভলিউশনাইজ সিনোনিম কি প্যাসেজের মধ্যে? মেইনটেইন, ট্রান্সফর্ম, স্ট্যাগনেন্ট, তারপর হচ্ছে প্রিজার্ভ। কোনটা হবে বলো তো? তোমার রেভলিউশনাইজের ইয়া কি, সিনোনিম কি, মানে সমার্থক শব্দ কি? কে বলতে পারবা? এগুলা কিন্তু সিনোনিম অ্যান্টোনিম একটু আগেই দেখাইছিলাম, হয়তো যারা দেখছো বা ক্লাসে একটু মনোযোগী ছিল তারা বুঝতে পারছো। কি বলছো? 11A, 11A বলছো মেইনটেইন। মেইনটেইন বলছো আবার, এগারো সি বলছো, বি বলছো। আচ্ছা আমরা দেখি এখন কি হবে অ্যান্সার। বি, বি হবে ট্রান্সফর্ম। রেভলিউশনাইজ মানে একটা একটা ধরো বিপ্লবিক পরিবর্তন আনা, কোনো কিছুর কি পরিবর্তন আনা, ধরো পরিবর্তন আনা, কি পরিবর্তন আনা, কি আনা? পরিবর্তন আনা। এখন ট্রান্সফর্মের মানে কি? ট্রান্সফর্ম মানে ওই যে পরিবর্তন করা, এটাই, এর কারণে এটা সিনোনিম হইছে কি? ট্রান্সফর্ম। রেভলিউশনাইজের সিনোনিম কি? ট্রান্সফর্ম। এই যে এগুলো মনে রাখবা, একবার মুখস্থ করে ফেলবা যখন পড়তেছো তখনই। তারপরে দেখো দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আগমেন্ট। অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ, বিপরীত। আগমেন্টের বিপরীত কি? এনহ্যান্স, বুস্ট, ডিমিনিশ, ইনক্রিজ। কোনটা হবে বলো তো? 12-এর কোনটা হবে? 12-এর এ বলছো, নাইমুল জুনিয়র, নেইমারের ফ্যান নাকি? 12A বি সি, এ বলতেছো তোমরা। আচ্ছা এটা কিন্তু অ্যান্টোনিম চাইছে, মানে বিপরীত শব্দ, একবার বিপরীত। আর আগমেন্টের অর্থ কি দেখি, কেউ লেখো তো আগমেন্টের অর্থ কি? এবার টাইপ করো যে মানে আগমেন্টের অর্থটা কি। মানে আগমেন্টের অর্থ জানলে তো এটা তো বোঝার কথা। এই যে আগমেন্ট মানে বলছে কি সিয়াম, যে মানে বৃদ্ধি করা। এনহ্যান্স মানে কি? এটা মানে হচ্ছে বৃদ্ধি করা। বুস্ট মানে আরো বুস্ট করা। ইনক্রিজ মানে এটা মানে হচ্ছে বৃদ্ধি করা। আর ডিমিনিশ মানে এখানে একটা জিনিস আছে, ডিমিনিশ মানে কমানো, হ্রাস করা। ডিমিনিশ মানে কি? কমানো বা হ্রাস করা। তাহলে এটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হইলো? ডিমিনিশ। ওকে, বুঝতে পারছো? এটার বিপরীত শব্দ হচ্ছে ডিমিনিশ। যারা সি বলছো তাদেরটা হইছে, যারা এ বলছো, বি বলছো তাদেরটা হয়নি।
ডিমিনিশ হবে। আচ্ছা এরপরে দেখো দ্য সিনোনিম ওয়ার্ড অফ ক্রুশিয়াল কোনটা হবে বলো তো? ক্রুশিয়ালের সিনোনিম ওয়ার্ড, ক্রুশিয়ালের সিনোনিম ওয়ার্ড কি? ট্রিভিয়াল, ভাইটাল, অপশনাল, মাইনর, কোনটা হবে? ক্রুশিয়ালের সিনোনিম 13 কোনটা হবে? আলী হায়দার বলছো সি সি সি। এখন সি সি কোনটা? সি কোনটার সি? 12 সি নাকি না কোনটা বলতেছো? এটা বলতে হবে তো। 12 সি বলছো। আর তোমরা কি সিনোনিম অ্যান্টোনিম গোলায় ফেলতেছো নাকি? আমি বুঝতেছি না। নাজনীন নুরা বলছো কি যে বি ভাইটাল, বি 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 সি, আবার সিও বলতেছো। এখন দেখো ক্রুশিয়াল মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রুশিয়াল মানে কি? ক্রুশিয়াল মানে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রুশিয়াল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। ক্রুশিয়াল মানে হচ্ছে কি? গুরুত্বপূর্ণ। ক্রুশিয়াল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। এটার ভাইটাল অপশন হবে কোনটা? ভাইটাল। 13 বি হবে। এই যে যারা বি বলছো তাদেরটা হইছে ভাইটাল। ভাইটাল মানেও একটা গুরুত্বপূর্ণ। অপশনাল মানে তো গুরুত্বপূর্ণ না। অপশনাল মানে তো ধরো সেটা তুমি চুজ করতেও পারো, নাও করতে পারো। ওকে, ক্রুশিয়াল মানে কোনটা হবে তাহলে? ভাইটাল হবে। এই যে শব্দের অর্থ জানা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপরে দেখো 14 নাম্বার কি? দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্টের অ্যান্টোনিম কোনটা হবে? ক্লিয়ার, হনেস্ট, অ্যাম্বিগুয়াস, আর হচ্ছে ওপেন, কোনটা হবে? ট্রান্সপারেন্টের অ্যান্টোনিম কোনটা হবে? 14 সি। 14 এ বলতেছো, সি বলতেছো। আচ্ছা, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্পষ্ট, স্পষ্ট। তারপরে হচ্ছে কি তোমার পরিষ্কার। ওকে, এই যে যারা যারা বলতেছো ডি তাদেরটা হয়নি। তোমার অ্যান্টোনিম মানে একবার বিপরীত শব্দ। ট্রান্সপারেন্ট মানে স্পষ্ট, পরিষ্কার। ক্লিয়ার মানে কিন্তু পরিষ্কার। তো এটা কি? এটা সিনোনিম। তো আমাদের চাইছে কি? অ্যান্টোনিম। অনেস্ট মানে কি? অনেস্ট মানে আর কি হচ্ছে পরিষ্কার চরিত্রের অধিকারী, এরকম আর কি। তারপর হচ্ছে অ্যাম্বিগুয়াস মানে স্পষ্ট, এটা হবে। আর ওপেন মানে একবারে ক্লিয়ার। ওপেন মানেও স্পষ্ট। বুঝছো? এইভাবে এলিমেন্ট এলিমেন্ট করে মনে করো, ধরো একটা, এই যে ধরো ক্লিয়ার। ক্লিয়ার কি তোমার ট্রান্সপারেন্টের মানে একবারে সমার্থক শব্দ, তাই এটা বাদ। এটা কি? বাদ। তারপরে কি তোমার অনেস্ট মানেও আর কি পরিষ্কার, এটাও বাদ। ওপেন মানেও একবারে খোলামেলা বা পরিষ্কার, এরকম। তাই এটা বাদ। এটা হবে কি? অ্যাম্বিগিউয়াস। তুমি যখন কোনো শব্দের অর্থ জানবা না তখন কি এভাবে একবারে এলিমিনেট করবা, তোমার অপশন গুলা বাদ দিয়ে দিয়ে অ্যান্সার বের করবা। বুঝতে পারছো? তাহলে এটার অ্যান্সার কোনটা হবে? অ্যাম্বিগিউয়াস মানে কি? অস্পষ্ট, অ্যাম্বিগিউয়াস। ওকে, লাস্ট লাস্ট ওয়ান দেখো যে চুজ দি কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড রেডান্ডেন্ট। রেডান্ডেন্টের সিনোনিম কোনটা হবে? ইসেনশিয়াল, নেসেসারি, রিকোয়ার্ড, আননেসেসারি, কোনটা হবে বলো তো দেখি? 15 লাস্ট ওয়ান, অ্যান্সার দাও তো একটু। রেডান্ডেন্টের সিনোনিম মানে সমার্থক শব্দ কোনটা হবে? পনেরো ডি বলছো নাজমিন নুরা। আবার যারা বলছো আর্থি, লালজাদ বলছো সি। সি হবে না, এটা হবে আননেসেসারি। আচ্ছা, এটা হচ্ছে তোমার কি আর সমস্যার কারণে নিচে চলে গেছে। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে আননেসেসারি। অ্যান্সার হবে কোনটা? আননেসেসারি। মানে রিডান্ডেন্ট মানে হচ্ছে অপ্রয়োজনীয়। আর এই যে দেখো ইসেনশিয়াল মানে কি? খুবই প্রয়োজনীয় জিনিস। তারপর হচ্ছে নেসেসারি, এটা মানেও প্রয়োজনীয়। তারপর রিকোয়ার্ড মানেও প্রয়োজনীয়। আননেসেসারি মানে হচ্ছে অপ্রয়োজনীয়। তাহলে কি রিডান্ডেন্টের সিনোনিম মানে সমার্থক শব্দ কি? আননেসেসারি, মানে অপ্রয়োজনীয় আর কি। রিডান্ডেন্টের
মানে সিনোনিম যেটা অপ্রয়োজনীয় সেটার সিনোনিম কোনটা হবে? আননেসেসারি, মানে অপ্রয়োজনীয়। বুঝতে পারছো? এই ছিল হচ্ছে তোমাদের এমসিকিউ। এরপরে একটা প্যাসেজ থেকে কি আসে? মানে একটা প্যাসেজ থেকে আসে হচ্ছে কোশ্চেন্স, যেখানে কোশ্চেনে থাকে কয় কয় মার্কস প্রত্যেকটা, মানে ধরো 5টা থাকবে, 5টা থেকে তোমাকে অ্যান্সার করতে হবে, 5টা থেকে তোমার 5টা অ্যান্সার করতে হবে, কিন্তু প্রত্যেকটায় থাকবে 2 মার্কস করে। তাই এখন দেখো 2 মার্কস করে যে অ্যান্সার করবা, এখন এগুলো কত বড় লিখবা? যেমন কোশ্চেন তেমন লিখতে হবে, কিন্তু লেখার আগে তোমার এই দেখো, আচ্ছা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য প্রাইমারি অ্যাডভান্টেজ অফ এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ইন দ্য ক্লাসরুম। আমি একটা দেখাবো জাস্ট, মানে তোমার এআই যে টুলের প্রাইমারি অ্যাডভান্টেজ কোনটা, তুমি যে এআই ব্যবহার করো সেটা প্রাইমারি অ্যাডভান্টেজ কোনটা। দেখো, দ্য প্রাইমারি অ্যাডভান্টেজ অফ এআই ইন দ্য ক্লাসরুম ইজ, দেখো এই জিনিসটা আমরা কোথা থেকে পাইলাম? এই জিনিসটা পাইলাম এই যে উপর থেকে। কোথা থেকে পাইলাম? এই জিনিসটা উপর থেকে কিন্তু পাইলাম। মানে তার মানে কি, তোমার এই যে তোমার কোশ্চেনের মধ্যে যে কিছু লেখা আছে, যে চাইছে কি হোয়াট ইজ দ্য প্রাইমারি অ্যাডভান্টেজ অফ এআই, মানে এআই এর প্রাইমারি অ্যাডভান্টেজ কি, তুমি এখন এখান থেকে লিখবা যে দ্য প্রাইমারি অ্যাডভান্টেজ অফ এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ইন দ্য ক্লাসরুম ইজ, যতগুলো অ্যাডভান্টেজ আছে আমি বলছিলাম না, পার্সোনালাইজড লার্নিং, তারপরে তুমি কি ইনস্ট্যান্ট একটা ফিডব্যাক পাবা, তুমি দিবা একটা ইনপুট দিবা, সাথে সাথে অ্যান্সার পাওয়া যাবে, তারপরে কি তোমার টাইম বাঁচাবে, আরো নানান ধরনের জিনিস, টিচারদের আরো টাইম বাঁচাবে। যেমন এখানে বলছে পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্সেস, এআই পাওয়ার টুলস ক্যান অ্যানালাইজ ডাটা অন ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট পারফরমেন্স অ্যান্ড অফার টেইলরড সাপোর্ট টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস। এই যে এরকম নানান ধরনের অ্যাডভান্টেজ আছে, এগুলো লিখে দিবা। তার মানে কি বুঝলা? যে তোমার অ্যান্সার কিন্তু বেশি বড় হবে না, 2 মার্কসের অ্যান্সার কিন্তু বেশি বড় হয় না। ধরো এখানে কয় লাইন আছে? 4 লাইন। তুমি আচ্ছা ধরো লিখবা, মানে কোশ্চেন অনুযায়ী লিখবা, ধরো 5 থেকে 6 লাইনের বেশি বড় লিখবা না। বুঝতে পারছো? কারণ 2 মার্কসে এত বড় লিখতে হয় না। ওকে, আমি পিডিএফটা দেখবো, দিয়ে দিব, তোমরা আর কি প্যাসেজটা পড়বা। তারপরে দেখো বিভিন্ন মানে ইম্পর্টেন্ট প্যাসেজ দেওয়া, মানে ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেন গুলো একটু পড়বা, কিভাবে অ্যান্সার করতে হয় সেগুলো দেখবা। বুঝতে পারছো? তারপরে দেখো আমরা একটা ফ্লো চার্ট দেখবো। ফ্লো চার্ট মানে হয়তো অনেকে জানো, যে তোমরা যেহেতু এখন অনেক সেকেন্ড ইয়ার উঠে গেছো, তোমরা জানো যে ফ্লো চার্ট কিভাবে লেখে। ওকে, আচ্ছা দেখো, আচ্ছা বাংলা বলে দিলে ভালো হতো না? এখন দেখো তোমরা হইলো উঠে গেছো এইচএসসি, এখন সবকিছুরই যদি বাংলা বইলা দেই, যেমন কোশ্চেনের যদি বাংলা বইলা দিই তাহলে হইলো? এখন আমি এত প্যাসেজ পড়াইলাম, আচ্ছা যাই তোমার ইয়াই যাই, দেখো এত প্যাসেজ পড়াইলাম, প্যাসেজটা পড়াইলাম তোমার ভিতরে, এখন তুমি যদি মানে এটা থেকে তুমি কোশ্চেন অ্যান্সার করতে না পারো, তাহলে আর কি পড়ানোটা বৃথা গেল। যারা মনে করো কি, যারা একটু মনোযোগ ছিল, তারা অবশ্যই অ্যান্সার করতে পারবা। এখন দেখো তুমি যদি মনে করো এত পড়ার পরও যদি একটা মানে একটা কোশ্চেনের অ্যান্সার দিতে না পারো, তাহলে এই পড়াটা আর কি বৃথা গেল। আর চেষ্টা করবা একটু মনোযোগী হইতে, তাইলেই পারবা। আর বাংলা অর্থ বলে দিলে আর কি হয় না, বুঝছো? এখন সবগুলোর বাংলা অর্থ মানে আমি কিছু কিছু বলে দিই, কিন্তু বাংলা অর্থ একটু চেষ্টা করবা নিজে নিজে পড়ার, তাহলেই হচ্ছে তোমরা এটা মেমোরাইজ করতে পারবা। সব বলে দিলে হয় না, নিজে নিজেও কিছু পড়ার চেষ্টা করবা। দেখো ফ্লো চার্ট, তোমার মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য অ্যাডভান্টেজেস অফ এআই ইন দ্য ক্লাসরুম। তোমার এখানে কোশ্চেন চাইছে, দেখো একটা কোশ্চেনে তোমার যখন ফ্লো চার্ট দেওয়া থাকে, ফ্লো চার্টে থাকে কত? 10 মার্ক। ফ্লো চার্টে থাকে কত? 10 মার্কস, অনেক মানে হিউজ। 10 মার্কস কিন্তু অনেক বেশি।
যারা ইংরেজিতে ভালো করতে চায় তাদের এর কারণে ফ্লো চার্ট, রিয়ারেঞ্জ এগুলো আর কি বেশি বেশি করা উচিত, কারণ 10 মার্কস থাকে। ফ্লো চার্টে থাকে কত? 10 মার্কস। এইখানে ফ্লো চার্টটা কিভাবে আসবে? তোমার একটা দেওয়া থাকবে, দেখো ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, মানে ধরো এই যে একটা, একটা কি তোমার জন্য করে দেওয়া থাকবে, একটা কি তোমার জন্য করে দেওয়া থাকবে, এই যে এইভাবে। ধরো যদি বক্স আকারে দেয়, ধরো একটা বক্স আকারে দিল, আই মিন মনে করো তোমার পরীক্ষার হলে কোশ্চেনে বক্স আকারে দিয়ে দিল, এখানে দেখো এইখানে যেভাবে নিয়ম আছে, যেভাবে নিয়ম আছে মানে সেই নিয়মেই তোমার বাকিগুলো করতে হবে। এইখানে কি দেখো কি দেওয়া আছে, ফার্স্ট যেটা আছে আইএনজি দিয়া, আইএনজি দিয়ে দেওয়া আছে। তাহলে এইভাবে কোশ্চেনে যেভাবে দেওয়া আছে ওইভাবে বাকিগুলা করতে হবে, মানে ওইভাবে বাকিগুলো আর কি তোমার অ্যান্সার করতে হবে। আর ফ্লো চার্টে কয়েকটা নিয়ম আছে, দেখো ফ্লো চার্ট অ্যান্সার করার কয়টা নিয়ম? 3টা নিয়ম। অ্যান্সার করার কয়টা নিয়ম? 3টা নিয়ম। একটা হচ্ছে তুমি ভার্ব প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি দিয়ে করবা। কি করবা? ভার্ব 1 প্লাস আইএনজি দিয়ে শুরু করতে পারো। বুঝতে পারছো? যেমন হচ্ছে তুমি এখানে যাও দেওয়া আছে কি, প্রোভাইডিং, প্রোভাইডিং। সেকেন্ড তুমি কি করবা? সেকেন্ডটা করতে পারো কি, ভার্বের থার্ড ফর্ম দিয়ে শুরু করতে পারো। ভার্বের থার্ড ফর্ম তো জানো না? অনেকে জানো তো। ভার্বের থার্ড ফর্ম হচ্ছে V3। এইটাই দেখা যাবে, এই যে এখানে যে প্রোভাইডিং আছে, এটা থার্ড ফর্ম কি হবে? প্রোভাইডেড, প্রোভাইডেড। থার্ড ফর্ম কি? প্রোভাইডেড। মানে তুমি এই যে দুইটা নিয়মে এইভাবে শুরু করতে পারো। আবার 3 নাম্বার অনেক নাউন দিয়ে শুরু করতে পারো, নাউন কারো নাম দিয়ে শুরু করলা বা কোনো প্লেসের নাম দিয়ে শুরু করলা, এরকম। তবে আমার আমার যে সাজেশন থাকবে সেটা হচ্ছে তোমরা যে কোনো একটা নিয়ম ফলো করতে পারো। ধরো প্রোভাইডিং বা আইএনজি দিয়ে শুরু করবা অথবা প্রোভাইডেড দিয়ে শুরু করতে পারো। মানে বেশিরভাগ মানুষই আর কি প্রোভাইডিং দিয়ে শুরু করে। আরো একটা নিয়ম আছে, 3টা না, আই মিন 4টা নিয়ম থাকে, 4টা 5টা অনেকগুলো নিয়মই থাকতে পারে, তবে মোস্ট আর কি যেগুলো আর কি বেশি ব্যবহৃত হয়, যেমন 2+V1 দিয়েও কিন্তু শুরু করা যায়, 2+VN দিয়েও কিন্তু শুরু করা যায়। বুঝতে পারছো? তো এইভাবে যদি তোমরা শুরু করো, অথবা তোমরা যে কোনো একটা নিয়ম শিখে রাখতে পারো, ওইটা দিয়ে বাকি সবগুলো করো। তুমি ধরো প্রোভাইডিং দিয়ে শুরু করলা, আইএনজি দিয়ে শুরু করলা, মানে ভার্ব প্লাস আইএনজি দিয়ে, তাহলে বাকি যে তুমি 5টার অ্যান্সার করবা, 5টা অ্যান্সারই 5টা অ্যান্সারই তোমার কি করতে হবে? তোমার আইএনজি দিয়ে করতে হবে। বুঝতে পারছো? এটা কি কথাটা মাথায় রাখবা, যে তুমি প্রথমটা যেটা দিয়ে করবা, প্রথমটা ভার্ব প্লাস আইএনজি দিয়ে করলা, প্রত্যেকটাই ভার্ব প্লাস আইএনজি দিয়ে করতে হবে। প্রথমটা V3 দিয়ে করলা, প্রত্যেকটাই V3 দিয়ে করতে হবে। তারপর প্রথমটা যদি 2+V1 দিয়ে করো, প্রত্যেকটা 2+V1 দিয়ে করতে হবে। এটা সবসময় মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? একটা যেটা দিয়ে করবা বাকি সবগুলো ওইটা দিয়ে করতে হবে। ওকে? মানে প্রথমটা যেটা দিয়ে করবা বাকি সবগুলো ওইটা দিয়ে করতে হবে। তুমি যদি চেঞ্জ করো, ধরো একটা প্রোভাইডিং দিয়ে করলা আর একটা প্রোভাইডেড দিয়ে করলা, এইভাবে হবে না, তুমি নাম্বার পাবা না, নাম্বার দিবে না তোমাকে। হয়তো এইচএসসি তে দিয়ে দিবে, কারণ এইচএসসি তে কাউকে কমায়া দেয় না তেমন, কিন্তু তুমি দিবা না আর কি, একটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। বুঝছো? এইভাবে করবা, যদি এইভাবে করো ফ্লো চার্ট, তবে ইনশাল্লাহ ভালো করবা। তুমি নাম্বার পাবা না, দিবা না, একটা সৌন্দর্য নষ্ট। আচ্ছা, কোন সময় কোনটা ব্যবহার করবো এটার কোনো গদবাঁধা নিয়ম নাই, তুমি যে কোনো একটা শিখে রাখতে পারো, ভার্ব প্লাস আইএনজি দিয়েও করতে পারো। ধরো এখানে চাইলে বৈশিষ্ট্য, অনেক ক্ষেত্রে ডিফারেন্স দেখা যায়। ধরো প্রোভাইডিং দিয়ে করছে, এরপরে ধরো অন্য একটা দিছে, এরপর আরেকটা দিছে। বুঝতে পারছো? এই যে যেমন আমি দেখাই যে তোমার ফ্লো চার্টের আরো কিছু নিয়ম, তোমার আরো একটা নিয়ম আছে, যেটা হচ্ছে ধরো প্যাসেজটা, তোমরা জানো যে ফ্লো চার্টে একটা প্যাসেজ দেওয়া থাকবে, ওইখান থেকে বলবে ফ্লো চার্টটা করো। এখন দেখো তুমি ওই ফ্লো চার্টে ধরো ফার্স্ট লাইন থেকে একটা লিখলা, এরপরে তুমি চলে গেলা কত, 5ম লাইনে, এরপরে আবার চলে গেলা তোমার 2 নাম্বার লাইনে, এরপরে আবার গেলে কত, 6 নাম্বার লাইনে। এইভাবে হবে না। বুঝছো? এইভাবে তুমি অ্যান্সার করতে পারবা না। মানে ধরো এখান থেকে একটা নিলা, এখান থেকে একটা নিলা, আবার উপর থেকে নিলা, নিচে থেকে নিলা, এইভাবে হবে না। তোমার নিতে হবে কি, ফার্স্ট লাইন থেকে যেই যেই ওয়ার্ডটা নিবা, তারপরে যেতে হবে সেকেন্ড লাইন, তারপর থার্ড লাইন, তারপর ফোর্থ লাইন, অথবা তুমি 5ম লাইন থেকে শুরু করলে তারপর নিচে যাইতে হবে। মানে কথার সারমর্ম হচ্ছে তুমি একটা মানে
ধরো একটা মাঝখান থেকে নিলা আর একটা উপর থেকে নিলা, এইভাবে হবে না, সিরিয়ালি নিচে যাইতে হবে। সিরিয়ালি কি, সিরিয়ালি নিচে যেতে হবে, না হলে কিন্তু হবে না। সিরিয়ালি নিচে যেতে হবে। তুমি একবারে নিচ থেকে শুরু করলা, তারপর আবার উপরে গেলা, আবার মাঝখানে আসলা, এইভাবে ওয়ার্ড নেওয়া যাবে না। সিরিয়ালি ওয়ার্ড নিয়ে, সেন্টেন্স নিয়ে নিচে নিচে যেতে হবে। বুঝতে পারছো? আচ্ছা আমরা এটা দেখি, আমি দেখাই তোমাদের। যেমন দেখো এখানে দেখাইছে যে তোমার এআই কি করে, প্রোভাইডিং পার্সোনালাইজ লার্নিং এক্সপিরিয়েন্স। প্রোভাইডিং না, আইএনজি দিয়ে শুরু করছে না, প্রোভাইডিং কি আইএনজি দিয়ে শুরু করছে, মানে পার্সোনালাইজ লার্নিং এর তোমার লার্নিং এর ব্যবস্থা করে দেয়। তারপর এটা কি করছে, অ্যানালাইজিং ডেটা অন স্টুডেন্ট পারফরমেন্স, স্টুডেন্টদের ডেটা পারফর্ম করে, এই যে অ্যানালাইজিং। তারপরে কি, প্রোভাইডিং ইনস্ট্যান্ট ফিডব্যাক, ইনস্ট্যান্ট ফিডব্যাক দেয়, এই যে আবার আইএনজি। তারপরে কি দিছে দেখো, আচ্ছা ফ্লো চার্টটা বোঝো নাই, কোথায় বোঝো নাই বলো, যেখানে বোঝো নাই ওইখান থেকে বুঝাই দিব, সমস্যা নাই। আমি যেটা বলছি তুমি যে কোনো একটা নিয়ম দিয়ে করতে পারো, যে প্রোভাইডিং দিয়ে করলা বা আইএনজি দিয়ে করলা, অথবা পাস ফ্রম দিয়ে করলা, 2+V1 দিয়ে করলা, যে কোনোটা দিয়ে করতে পারবা। তবে তুমি প্যাসেজে মাঝখান থেকে একটা, উপর থেকে একটা লাইন, বা নিচে থেকে একটা লাইন, আবার উপর থেকে, এইভাবে করলে হবে না। সিরিয়ালি নিচে যেতে হবে, মানে ফার্স্ট লাইন থেকে একটা নিবা, থার্ড লাইন থেকে যদি নাও, তারপর পঞ্চম লাইনে যেতে হবে, মানে ফোর্থ লাইনে যেতে হবে, তারপর পঞ্চম, সিক্স, এইভাবে নিচে যাবে, সিরিয়ালি যাবে একটু, মানে আর কি সিরিয়াল মেনটেন করতে হবে, উল্টাপাল্টা করা যাবে না। ওকে, যেমন এইখানে দেখো, এই যে হেল্পিং স্টুডেন্টস, তারপরে কি অটোমেটিং, তারপর অটোমেটিং রিপিটেটিভ টাস্ক, ফ্রিং আপ টিচার্স টাইম ফর ওয়ান টু ওয়ান অ্যাটেনশন। আচ্ছা কি বলছো যে একটা প্যাসেজ থেকে করাই দিলে ভালো হয়। আমার আমার কিন্তু ক্লাস আজকে শেষ না, বুঝছো, আরো অনেক পড়াবো তোমাদের, প্রত্যেকটা প্যাসেজ থেকে ধরো ফ্লো চার্ট পড়াবো, ওইখান থেকে দেখাই দেবো। আচ্ছা আমি নেক্সট ক্লাসেই দেখাই দিব, একটা প্যাসেজ থেকে তারপরে একটা ফ্লো চার্ট করে দেখাবো। তবে এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখো, দেখো এই যে আমি আইএনজি দিয়ে করা ছিল প্রথমটা, প্রত্যেকটা দেখো আইএনজি দিয়ে করছি, মানে বৈশিষ্ট্যগুলো দিছি। ওকে, তারপরে দেখো আরেকটা ইয়ে আছে, সেটা কি, যে ফ্লো চার্ট ডাউন সাইড এন্ড চ্যালেঞ্জেস অফ ইমপ্লিমেন্টিং এআই, মানে এআই এর যে বাধাগুলো কি কি, এআই ইমপ্লিমেন্টেশনের বাধাগুলো কি। আচ্ছা তোমরা ফ্লো চার্ট নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকলে আমি ক্লাস নিব, ক্লাস তো ভাইয়া আজকেই শেষ না, কত ক্লাস বাকি আছে এখনো, প্যাসেজ কেবল একটা আজকে, বুঝতে পারছো? এই দেখো যেমন এই যে এইখানে ডাউন সাইডের চ্যালেঞ্জেস, প্রথম যে ইয়াটা কি দেখো, তোমার ক্রিয়েটিং আ সেন্স অফ থ্রেট টু টিচার্স জবস, মানে টিচারদের জবের জন্য একটা থ্রেট তৈরি করে। তারপরে কি, হাই কস্ট অফ ডেভেলপিং এআই পাওয়ার্ড টুলস, তারপরটা কি, অ্যাক্টিং অ্যাজ এ সিগনিফিক্যান্ট ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার ফর রিসোর্স ফর স্কুলস। এই দেখো প্রত্যেকটা দেখো আইএনজি দিয়ে শুরু হয়েছে, এই যে এখানে এইটা খালি একটু চেঞ্জ হয়েছে, সেটার কারণ হচ্ছে হাই কস্ট অফ ডেভেলপিং, ডেভেলপিংটা মেইন ওয়ার্ড, এর কারণে ডেভেলপিংও আইএনজি দিয়ে হয়েছে আর কি। তবে সে তোমরা আর কি একবারে মনে রাখবা যেটা, সেটা কি, তুমি যদি আইএনজি দিয়ে শুরু করো সবগুলো আইএনজি দিয়ে শুরু করবা। বুঝতে পারছো? প্যাসেজ থেকে করে দেন, আমি নেক্সট ক্লাসে করাই দিব ভাইয়া। বুঝতে পারছো? ফ্লো চার্টের নিয়ম এটাই, যে তুমি আইনজি দিয়ে শুরু করলে বাকি সবগুলো করতে হবে, সিরিয়াল মেনটেন করতে হবে, উপর থেকে একবারে নিচে যাইতে হবে, মাঝখান থেকে তুমি একটা সেন্টেন্স নিবা, আবার উপর থেকে নিবা, এভাবে হবে না, সিরিয়ালে যেতে হবে। বুঝতে পারছো? ওকে, এই ছিল তোমাদের ফ্লো চার্ট। ফ্লো চার্টের আলাদা ক্লাস হবে, সব হবে, মানে ক্লাস তো আজকেই শেষ না, কেবল একটা। দেখো আরেকটা জিনিস, যেটা লাস্ট ওয়ান, এটা হচ্ছে সামারি। সামারি কি লিখতে হয়, সামারি হচ্ছে, সামারিতে কত থাকে, 10 মার্কস। সামারিতেও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সামারি লেখার কয়েকটা নিয়ম বলে দেই। তুমি প্রথমেই শুরু করবা কি, দ্য প্যাসেজ ডিসকাসেস, দ্য প্যাসেজ ডিসক্রাইবস, টেলস, শোজ, মানে ফার্স্ট সামারিতে প্রথমেই লিখবা কি, সামারিতে প্রথমেই চিন্তা করবা যে
এই প্যাসেজটা কি সম্পর্কে বলা, যে প্যাসেজটা দেওয়া থাকবে এবং বলবে সামারি করতে। আচ্ছা শেষ আমাদের, শেষ আরেকটু শেষ, এই সামারিটা হইলেই শেষ। প্যাসেজ থেকে পড়াবো ভাইয়া, সবাই বলতেছে প্যাসেজ থেকে পড়ান। আচ্ছা ঠিক আছে, মানে নেক্সট ক্লাসে পড়াবা। আচ্ছা, সামারিটা একটু দেখো। তোমার প্রথমে হচ্ছে লিখতে হবে কি, যে দ্য প্যাসেজ ডিসকাসেস। প্রথমে প্যাসেজ মানে কি সম্পর্কে বলছে, মানে প্যাসেজটা কি বলছে, কি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করছে, এটা লিখে বাকিগুলো লিখবা। আর সামারি কখনো একবারে পুরা লাইন তুলে দিবা না একটা প্যাসেজের। প্যাসেজের পুরা লাইন একবারে তুলে দিবা না, তারপরে এইখানে ওই সিরিয়াল মেনটেন করতে হবে, মাঝখান থেকে এক লাইন উপর থেকে এক লাইন এভাবে নেওয়া যাবে না, নিজের কোনো মতামত দেওয়া যাবে না ইত্যাদি। বুঝতে পারছো? আমি তোমাদের এটা দিয়া দিব, তোমরা দেখ। আর প্যাসে তোমার ফ্লো চার্ট, সামারি, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলা এগুলো সম্পর্কে আরো অনেক ক্লাস হবে, একটা না আরো অনেক ক্লাস হবে। বুঝতে পারছো? এটা দিয়া দিব আমি তোমাদের, তোমরা পড়ে নিবা। যেহেতু শেষ করতে বলতেছো, শেষ করে দেওয়াই ভালো হবে। আচ্ছা আজকের ক্লাস নিয়ে তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। সামারি আর ফ্লো চার্টের নিয়ম এইটাই, যে তোমার একটা সিরিয়াল মেনটেন করতে হবে, বুঝছো? আচ্ছা তোমাদের আরেকটা যেহেতু ক্লাস আছে, আমি মানে শেষ করে দেওয়া ভালো হবে। সামারি আর ফ্লো চার্টের আরো অনেক ক্লাস করাবো। মানে প্রত্যেক ধরো প্যাসেজেই একটা করে সামারি, একটা করে ফ্লো চার্ট থাকবে। এখন বলো যে তোমাদের কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলো, ক্লাসটা শেষ করে দিব। কোনো কোশ্চেন থাকলে বলো। আমরা নেক্সট ক্লাসে একটা করবো আর কি, নতুন একটা প্যাসেজ যাবো, সেটা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট। আচ্ছা পিডিএফটা দিয়ে দিব, প্যাসেজ দিয়েও করাবো ফ্লো চার্ট, সমস্যা নাই। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো আজকের ক্লাসে। সামারিটা যেটা বললাম, আচ্ছা সামারি নিয়ে আমাদের বিস্তারিত ক্লাস হবে। সামারি আজকে শর্ট বুঝাইলাম, এটা নিয়ে আমাদের অনেক বিস্তারিত ক্লাস হবে, প্লাস তোমার প্যাসেজ থেকেও দেখাই দিব, সবই দেখাই দিব। মানে আমি বলতেছি তোমাদের কোনো কোশ্চেন আছে নাকি? কোশ্চেন না করে কি করতেছো? লেসন গুলো মডেল দেখলে পড়ালে ভালো হয়, সবই দেখতেছি। আচ্ছা সব এইখানে শেষ করে দিই, যেহেতু তোমাদের ক্লাস আছে, একটু রেস্টের বিষয় আছে। তো ধন্যবাদ সকলকে আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।